ড্রয়িং রুমে বসেছিল মোহনা। তখনই শাশুড়ি চিৎকার করতে করতে আসে। কি বউ এনেছে আমার ছেলে, সারাদিন খালি শুয়ে বসে দিন পার করে দেয়, এখন মহারানীর মতন বসে আছে। মা, আপনি এত চিৎকার করছেন কেন? লোকে কি বলবে? লোকের কথা শুনে তো তোমাকে এনেছিলাম, এবার লোক একটু শুনুক আমার গুণধর বউর কীর্তিকর্ম। সে রান্নাঘরে করে এসেছে এক কাণ্ড, আর এখন মহারানীর মতো বসে আছে সোফাতে। মা, আমি কি এমন করলাম? আপনি আমার সঙ্গে এরকম করছেন কেন? কিছু জানো না তুমি? বলি, রান্না শেষে যে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়, সেটা জানো না তুমি? মা, আমার রান্না তো কখনই শেষ, একটু পরে তো আপনাকে খেতে দেব। এ মেয়েকে কি বলছি আমি? তুমি তো কোনো কাজেরই না। বিয়ে 2 মাস হয়ে গেল, অথচ এখনো কোনো কাজই তুমি ভালো করে করতে পারো না। ঘর গোছালে রান্নাঘর অপরিষ্কার থাকবে, রান্নাঘর গোছালে তোমার ঘর অপরিষ্কার থাকে। কি মেয়ে তুমি, বুঝতে পারি না মাঝে মধ্যে। মোহনা কিছু না বলে সোফাতে বসে ফোন দেখতে লাগলো। রোকেয়া বেগম কিছুক্ষণ বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে থেকে রান্নাঘরে চলে যায় পরিষ্কার করতে। দুপুরবেলা ডাইনিং টেবিলে খাবারের সময় সবাই বসেছে। রোকেয়া বেগম, রাধিফ, আরশা। মোহনা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। রোকেয়া বেগমের কাছে যেতে তিনি রেগে বললেন, বৌমা, তুমি জানো না প্লেটে খাবার পরিবেশন করবার আগে প্লেটের পাশে পানির গ্লাস আর লবণের বাটি রাখতে হয়? কোথায় সেসব? শুধু ভাত নিয়ে এসেছো প্লেটে দিতে? মা, আমি জানতাম না, দাঁড়ান আমি নিয়ে আসছি। এ বলে মোহনা রান্নাঘরে গিয়ে লবণ নিয়ে আসলো। রাদীপ খাবার মুখে নিতে পানি খেলো সঙ্গে সঙ্গে। তুমি এসব কি রান্না করেছো মোহনা? এত ঝাল কেন দিয়েছ? তুমি জানো না আমরা খাবারে কম ঝাল খাই? মোহনা কিছু বলার আগে রোকেয়া বেগম বলে উঠল, এ মেয়ে তো কিছুই পারে না, সবসময় খালি একটা না একটা ভুল করতেই থাকবে, যেন ভুল করা ছাড়াও দিন কাটে না। কি মেয়েরে বাবা, আজব তো। স্বামীর শাশুড়ি মেয়ের কথা শুনে মোহনা কেঁদে উঠল। বাবার বাড়িতে সে বড্ড আদরের ছিল, শ্বশুর বাড়িতে এসেছে, কাজ করছে, কিন্তু কিছুতেই যেন শাশুড়ির মন পাচ্ছে না। কাজে একটা না একটা ভুল হতেই থাকে। আপনারা আমার সঙ্গে এমন করছেন কেন? রান্নাতে ঝাল বেশি হয়েছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি তো কিছু বুঝতে পারো না। কি মেয়েরে বাবা। মোহনা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সেখানে। বাপের বাড়িতে থাকতে মা বলেছিল রান্নাটা শিখে নে, নলে শ্বশুরবাড়িতে গিয়ে কথা শুনবি। মোহনা তখন শোনেনি মায়ের কথা, কিন্তু আজকে মনে হচ্ছে সে যদি রান্নাটা শিখত তাহলে আজকে বোধহয় এতগুলো কথা শুনতে হতো না। হ্যাঁ মা, আমি খেয়েছি, তুমি খেয়েছো তো? রোকেয়া বেগম সোফাতে বসে বৌমার উদ্দেশ্যে বলল, আমরা যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন বউ হয়ে 6 মাস পর একবার ফোনে কথা বলতে পারতাম মায়ের সঙ্গে, আর এখনকার দিনের বৌমারা ফোন হাতে পেলেই নামাতেই চায় না। কি যে দিন আসছে। মোহনা ফোন রেখে দিল, বুঝল তার শাশুড়িমা তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। সংসারে অশান্তি হবে ভেবে ফোন রেখে দিল সে। বৌমা, যাও রান্নাঘর থেকে চা করে নিয়ে আসো তো, মাথাটা ধরেছে। বরদুপুরে কি রেঁধে দিয়ে ঝাল করে তরকারি খেয়েছিলাম, পেট গরম হয়ে গেছে, এখন আবার মাথাও ধরেছে। মোহনা কিছু না বলে চা বানাতে চলে গেল। একটু পর কাপে চা এনে রোকেয়া বেগমকে দিতে যাবে, ঠিক তখনই চায়ের কাপটা হাত থেকে রোকেয়া বেগমের হাতের উপর পড়ে যায়। গরম চা হাতে পড়া মাত্রই রোকেয়া বেগম বসা থেকে উঠে পড়ে। মোহনা গিয়ে তাড়াতাড়ি পানি নিয়ে আসে হাতে দেবার জন্য। পানির মগে রোকেয়া বেগম তখন হাতটা চুবিয়ে রাখে কিছুক্ষণ। চা বানাতে বলেছি তাই বলে আমার সঙ্গে এরকমটা করলি তুই, তাই না? গরম চাটা একেবারে হাতে ঢেলে দিয়েছে। উফ, চলে যাচ্ছে রে, তার তোকে দেখাচ্ছি মজা আমি। মোহনা কিছু বলতে যাবে, তখনই রুম থেকে মায়ের চিৎকার শুনে রাদীপ বেরিয়ে আসলো। রাদীপকে দেখতে পেয়ে রোকেয়া বেগম তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়ে চিৎকার করতে থাকে। এ কি মা, তুমি এরকম মাটিতে পড়লে কি করে? কাঁদছো যে, কি হয়েছে তোমার? বাবারে, তোর বউ যে আমার সঙ্গে এরকম করবে আমি ভাবিনি রে। তোর বউকে বললাম আমার মাথাটা ধরেছে, একটু চা করে নিয়ে আসতে। ওকে আমি দুপুরে তরকারিতে ঝালের জন্য বকেছি। দেখ, ও আমার হাতে গরম চা ঢেলে দিয়েছে। শুধু তাতে শান্তি হয়নি, যে আমি মলম লাগাতে যাচ্ছিলাম তখনই সে আমাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেয়, আর আমি পড়ে যাই। রাদীপ এসে মাকে মাটি থেকে তুলে সোফাতে বসায়। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে মাটিতে ফেলে দিয়েছ, আবার গরম চা ফেলে দিয়েছ? এত সাহস তোমার কোত্থেকে আসে? বিশ্বাস করো, আমি সব কিছুই করিনি রাদীপ। রোকেয়া বেগম তখন বলে উঠল রাদীপকে, হ্যাঁ বাবা, তোর বউ কিছু করেনি। দেখ, এই যে চা পুরো আমার হাত পুড়ে গেল, এটা তো আমি ইচ্ছে করে করেছি। এই বলে রোকেয়া বেগম পুড়ে যাওয়া হাতটা দেখাতে লাগলো রাদীপকে। এরপর বলবো তুমি তুমি কিছু করনি আমার মায়ের সঙ্গে? রাদীপ, বিশ্বাস করো, আমি সত্যি কিছু ইচ্ছে করে করিনি। মা আমাকে চা বানিয়ে দিতে বলেছিল, আমি এনে দিয়েছিলাম, কিন্তু মা এই যে মাটিতে শুয়ে যাওয়া, এসব কিন্তু মিথ্যে বলছে। রাদীপ মোহনার কথা শুনে মোহনাকে ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে মোহনা গালে হাত দিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে থাপ্পড় মারলে রাদীপ? চোখের সামনে দেখতে পাচ্ছি আমার মায়ের হাত পোড়া, তাও বলবি মা মিথ্যা বলছে? হ্যাঁ, মিথ্যা বলছে তোমার মা তোমার সঙ্গে। মা আমার কাছে সবার আগে, সে মা আমার আঘাত পেয়েছে তোর জন্য, আবার তুই বলছিস সে মিথ্যে বলছে? চলে যা বলছে, তোর মতো মেয়েকে আমার লাগবে না। রাদীপের কথা শুনে রোকেয়া বেগম বিচলিত হয়ে পড়ল। মোহনা তার হাতে ইচ্ছে করে চাপ ফেলেছে, এটার জন্য সে চাইছিল রাদীপ যেন মোহনাকে কথা শোনায়, কিন্তু তার করা ঘটনায় যে রাদীপ মোহনাকে থাপ্পড় মারবে এটা মোটেও চায়নি রোকেয়া।
ব্যাপারটা বেশি দূর এগোতে না দিয়ে রোকেয়া বেগম ছেলেকে বলল, বাবা, বৌমাকে এভাবে বলিস না, ও তো আর ইচ্ছে করে করেনি, হয়তো। মোহনা রোকেয়া বেগমকে থামিয়ে দিয়ে বলল, থাক মা, আপনাকে দয়া করে কিছু বলতে হবে না, আমি চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন, আর কেউ থাকবেন আপনাকে বিরক্ত করার জন্য। খবরদার আমার মায়ের সঙ্গে এরকম করে কথা বলবে না, একে তো চুরি, তার উপর আবার সিনা চুরি। চলে যাও তুমি, তোমার মতো মেয়ে আমার লাগবে না, যে কিনা আমার মাকে নিজের মা বলে দেখতে পারে না। হ্যাঁ থাকো তুমি, আমি গেলাম। অবস্থা বেগতিক দেখে রোকেয়া বেগম বললেন, বাবা, বৌমাকে আটকা, ও কিছু করেনি, যা কিছু করেছি আমি করেছি। হ্যাঁ এটা সত্যি যে আমার হাতে চাপ পড়েছিল, তবে বাবা সেটাও ইচ্ছে করে করেনি, কিন্তু আমি ভেবেছি বোধহয় ইচ্ছে করে করেছে, সেজন্য তোকে সব বলে ভেবেছি ওকে দু চারটা কথা শোনাবো। কিন্তু বাবা অবস্থা তো বেগতিক, তুই ওকে মারলি, বাড়ি থেকে বের করে দিতে বললি, এটা তো বেশি বেশি হয়ে যাচ্ছে। কি মা, এখন বললেন সত্যি কথা? মা, তুমি মোহনার সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? রোকেয়া বেগম লজ্জায় মাথা নিচু করে রেখে বললেন, তোর বউ কোনো কাজই পারে না, যাই করতে বলি সে কোনো না কোনো অনর্থ করে, সেজন্য রাগ হচ্ছিল আমার, আর আজকে চা ফেলার জন্য আরও বেশি রাগ হয়েছে, সেজন্য করেছি। কিন্তু বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার এটা করা একদমই উচিত হয়নি। মা তুমি বুঝেছ, মানছি মোহনা কাজ পারে না, সবসময় ভুল করে, তাই বলে তো ওর সঙ্গে তোমার এরকমটা করা উচিত হয়নি। কই, তোমারও তো মেয়ে আছে, ও তো বেশি কাজ পারে না, ওকে পারতে তুমি এরকম করতে? ওর সঙ্গে যখন পারতে না, তাহলে প্লিজ মোহনার সঙ্গে এরকমটা করো না তুমি। ও বাবার বাড়িতে রানীর মতো থেকে এসেছে, ওকে মানিয়ে নিতে একটু সময় দাও, সময়ের সঙ্গে সঙ্গে সবটা ঠিক হয়ে যাবে। রোকেয়া বেগম লজ্জায় ছেলের সামনে দাঁড়াতে পারল না। রোকেয়া বেগম হাত জোর করে বলল, মোহনা, মা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর এরকম করব না তোমার সঙ্গে। তুমি যদি কোনো কাজ করতে না পারো আমি শিখিয়ে দেব। রাজীব তো সত্যিই বলল, আমার মেয়ের সঙ্গে এরকম হলে আমি তো সহ্য করতে পারতাম না। আমার মেয়েকে যে আমি বড্ড আদরে মানুষ করেছি, কিন্তু আজকে একটু বেশি বেশি করে ফেলেছি আমি, আর কখন এরকম হবে না বৌমা। মা, ক্ষমা চাইতে হবে না, আপনি যা করেছেন আর না করলেই হবে। আমি আপনাকে মার মতনই সম্মান করি, আপনি একটু আমাকে ভালোবাসবেন, আমার করা ভুলগুলো শুধরিয়ে দেবেন, দেখবেন আমি একদিন আপনার মতো পাক্কা গিন্নি হয়ে যাব। মোহনার কথা শুনে রোকেয়া বেগম হাসি মুখে মোহনাকে বুকে টেনে জড়িয়ে ধরল। রাদিফও হাসল ওদের মিল দেখে। ড্রয়িং রুমে বসে স্ত্রীর সঙ্গে টিভি দেখছিল বড় ভাই আসিফ আর তুলনা। তখনই রেগে মেগে রুমে ঢুকে রিমোটটা ঠাস করে ফ্লোরে ফেলে দেয় ছোট ভাই রানা। তুই হুট করে এসে আমার রিমোটটা কেন ফেলে দিলি? কি হয়েছে তোর? ন্যাকামি করো না তো, তুমি কিছু জানো না বুঝে। তুমি ভালোই ভালো এই বাড়ি বিক্রি করবে কিনা তাই বলো। চুপ, বারবার একই কথা বলবি না, ভাল লাগে না আমার। আমি যখন বলেছি আমি বাড়ি বিক্রি করব না তো করব না, ফের এসব কথা আর আমাকে বলতে আসবি না, মনে থাকবে? কি মনে থাকবে? মগের মূল্য পেয়েছো তুমি। আমি আবারও বলছি, আমার বাড়ির টাকা দিয়ে দাও আমাকে, আমি এই টাকা দিয়ে ব্যবসা করব। তোকে আগেও বলেছি, এখনও বলছি, বাড়ি বিক্রি করব না, মানে করব না। তুই আবার একটা কথা বললে তোকে বের করে দেবো বাড়ি থেকে, তখন বুঝবি কেমন লাগে। ভাইয়া, বাড়িটা তোমার একার না, বাবা মায়ের বাড়ি এটা, সেক্ষেত্রে এখানে আমার অধিকার আছে, আমি আমার অধিকার চাইছি, তোমার থেকে ভিক্ষে চাইনি। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন যাতে এই বাড়িটা কখনো বিক্রি বা নষ্ট না করি। বাবা বহু কষ্টে বাড়িটা করেছিলেন, আর তুই সেই বাড়িটা বিক্রি করতে চেয়েছিস, এটা কখনোই সম্ভব হবে না। এর ফল ভালো হবে না ভাইয়া, বলে দিলাম ভালো হবে না। ছোট ভাই রানা রুম থেকে রেগে চলে যেতেই বড় ভাই বসে থাকে আগের মতন, মনে তার দুশ্চিন্তার ছাপ। ভাইকে যে কি করে বাড়ি বিক্রি করানোর পথ বন্ধ করবে তা জানা নেই আসিফের। এ নিয়ে রোজ রোজ বলতে গেলে অশান্তি হয়ে গেছে। বাড়িটা দুই ভাইয়ের, সেজন্য বাড়িতে একসঙ্গে থাকে রানা আর আসিফ, কিন্তু এক একজনের রান্নাবান্না ভিন্নভাবে হয়। রানারাও আসিফের সঙ্গে একসঙ্গে খায় না, আসিফরা কখনো রানাদের সঙ্গে খায় না। রানাদের বাবা মা মারা গেছে, বাবা মা মারা যাবার পরই রানা কেমন যেন বদলে গেল চোখের নিমিষে। আসিফ সেটা বুঝেও চুপচাপ থাকে। শুরুতে একসঙ্গে ছিল, তারপর আলাদা হয়ে গেল, আর এখন বাড়িটা বিক্রি করতে চাইছে, যা আসিফ কখনোই হতে দেবে না। কি গো, এভাবে দম মেরে বসে থাকবে নাকি তুমি? রানা ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলছে, সেজন্য তুমি মন খারাপ করে বসে থাকলে চলবে? মন খারাপ করো না এভাবে। কি বলবো বলো, ভাইটা যে চোখের সামনে বদলে গেল এভাবে, তা কি করে বোঝাবো? এই দুঃখ কোথায় রাখবো আমি? সবই ওর বউ ঋতু আসার পরে হয়েছে, আগেও একলা ছিল, কিন্তু এখন তো আরও একলা নেই, ওর বউ হয়েছে, এখন তো বউয়ের কথা শুনতেই হবে তাই না? তা ঠিকই বলেছ, ওর বউ আসার পর থেকে কেমন 2 মাসের ভেতরে আলাদা হয়ে গেল, অথচ আগে তোমার হাতে রান্না কত পছন্দ করত, আর ও এখন কত পরিবর্তন হয়ে গেছে। বউর কথা মতন ভাইয়ের সঙ্গে অশান্তি করে। আমরা থাকি একে বাড়িতে, কিন্তু যেন অপরিচিত মানুষ, দরকার বাদে কেউই কারোর সঙ্গে কোনো প্রকার কথা বলি না। যেমন আজকে রানা তেড়ে আসলো বাড়ি বিক্রি করে দেবার জন্য। তুলনা বুঝল আসিফ মনে মনে খুব কষ্ট পেয়েছে আজকে রানার কথা শুনে, সেজন্য তুলনা আসিফের মাথায় হাত বুলিয়ে দিল কিছুক্ষণ, তারপর বলল,
মন খারাপ করুন আসিফ, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হয়তো এতে ওনার ভালো জড়িয়ে আছে। আমরা সময় হলে সবটা দেখতে পাবেন। সেটাই যেন তোমার কথাই সত্যি হয়। বুঝলে তুলনা, আমি যে নিজের ছোট ভাইয়ের থেকে এরকম ব্যবহার মেনে নিতে পারছি না। কেমন জানি লাগছে, বিশ্বাস করো। তুলনা কিছু না বলে আসিফকে নিয়ে রুমে চলে গেল। বাড়িতে ফিরে মন খারাপ করে বসে আছে রানা। ঋতু কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো রানা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে? আজকে যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে? আমার চাকরিটা যে আর নেই ঋতু, চাকরি থেকে বের করে দিয়েছে আমাকে, কাজে ভুল করার জন্য। কি? তোমার চাকরি চলে গেছে রানা? কি বলছো কি তুমি? তোমার চাকরি চলে গেছে, এখন কি হবে আমাদের? আমরা চলবো কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। মাসের শুরু, বেতন পেতাম কদিন পর, আর এখনই বের করে দিল চাকরি থেকে। কি করে যে সংসার চালাবো? উপায় একটাই আছে, এখন এবার অন্তত তোমার ভাইয়ের কাছে সম্পত্তির ভাগটা চাও। বাদ দাও না ঋতু, ভাল লাগছে না এমনিতে। তার উপর এখন ভাইয়ের সাথে অশান্তি করে কোনো লাভ নেই। লাভ নেই বললে হবে? এরকম করে করে তো নিজের অধিকার ছেড়ে দাও তুমি। বোকা পেয়ে একেবারে তোমার থেকে ভালো জব্দ করছে তোমার ভাই। যাচ্ছি আমি ভাইয়ের কাছে, তুমি তোমার জ্ঞানঘানানি বন্ধ করো। ভাল লাগে না তো রোজ রোজ অশান্তি। রানা আর ঋতু মিলে ড্রয়িং রুমে যায়। সেখানে তুলনা আর আসিফ বসেছিল। রানা গিয়ে বলতে লাগলো, দেখো ভাইয়া, আমার অশান্তি বা ঝগড়া করার মুড নাই। তুমি আমাকে আমার অধিকার বুঝিয়ে দাও, আমার টাকার দরকার আছে। কদিন আগে না মাত্র গেলি এসব সম্পত্তি ভাগাভাগি করা নিয়ে, এখন আবার আজকে এসেছিস? ভাইয়া আমাকে রাগিও না, আমার টাকার প্রয়োজন, আমি ব্যবসা করব। তুমি আমাকে আমার সম্পত্তির ভাগ দাও, ওটা আমি বিক্রি করে দেব। বেশ, তোর যখন এত টাকার দরকার, তুই আমাকে বল, আমি টাকা দিচ্ছি। কত লাগবে বল? রানা কিছু বলার আগেই ঋতু বলে উঠল, আমার স্বামী আপনার থেকে টাকা নেবে কেন? যেন পরে আপনি ওকে টাকা দিয়ে খোটা দিতে পারেন যে আপনার টাকা নিয়ে এসে বড়লোক হয়েছে, তাই জন্য না? এসব হবে না, আমার স্বামী নিজের পায়ে দাঁড়াবে। পাশ থেকে আসিফের স্ত্রী তুলনা বলে উঠল, দেখো ঋতু, মুখটা সামলে কথা বলিও, ভুলে যেও না আসিফ সম্পর্কে তোমার ভাসুর হয়। দেখো ভাবি ভাইয়া, টাকাটা আমার খুব প্রয়োজন। আমার চাকরিটা চলে গেছে কিছুদিন আগে, এখন খরচা করার মতন টাকা আমি কোথায় পাবো? আমি যদি ব্যবসা না করি, আর আমাকে তো ব্যবসা ধরতেই হবে। চাকরি পাওয়া তো এত মুখের কথা না, চাকরির জন্য অপেক্ষা করতে হবে, চলতে তো হবে, তাই না? ব্যবসা করবার জন্য চাই টাকা, আর সে টাকা ভাইয়া আমাকে দেবে, সম্পত্তির ভাগ দেবে, ব্যাস। আসিফ ছোট ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, এই ব্যাপার, তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে টাকা দেব। কিন্তু বাবা মায়ের শেষ স্মৃতি বাড়িটা বেচার চেষ্টা করিস না ভাই, এটা বিক্রি করা যাবে না। তোর ব্যবসার জন্য টাকা দরকার, সেগুলো আমি তোকে দেব, তুই টেনশন করিস না ভাই আমার। রানা কিছু বলার আগে ঋতু তেড়ে বলল, দেখেন ভাইজান, আমরা কারো দয়া নিতে পারবো না, এটা তো আপনাকে বলে দিলাম, তাহলে বারবার এক কথা কেন বলছেন আপনি বলুন তো? ঋতু, আমি যখন বলেছি বাড়ি বিক্রি করব না, তো বিক্রি করব না। বেশ, আমিও দেখে ছাড়বো এই বাড়িটাকে আপনি আঁকড়ে ধরে রাখেন কিভাবে। এই বলে ঋতু রেগে মেগে রুম ছেড়ে চলে যায় রানাকে সঙ্গে নিয়ে। ঋতু, তুমি সবসময় এরকম মাথা গরম করো কেন? ভাই তো বলেছিল ভাইয়া টাকা দেবে না আমাকে, তাহলে তো হতো, কিন্তু তুমি না বললে কেন? এটাই হচ্ছে তোমার সমস্যা, বুঝলে? অতি ভাই দরদি যাকে বলে, আমরা ওনা থেকে ভিক্ষে নেব নাকি? আমরা ভিখারি নাকি পরে খোটা শোনার জন্য? তাহলে কি করবে এখন তুমি? একটা প্ল্যান আছে আমার কাছে। এই বলে ঋতু রানাকে সে প্ল্যানের কথা বলে দিল সে রাতেই। শোনো, আমি সম্পত্তির দলিল রেডি করেছি, রাতে ভাই ঘুমালে ওনার হাতে টিপছাপ নিয়ে ফেলবে, ব্যাস, কোনো জ্ঞানখানানি ছাড়াই সম্পত্তি আমাদের দখলে একেবারে। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। তোমার এই প্ল্যানে তো সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রাতে প্ল্যান মোতাবেক রানা আর ঋতু পা টিপে টিপে আসিফদের ঘরে গেল। ভাই দরজা লাগিয়ে ঘুমায় না, এটা রানা আগে থেকেই জানত, সেজন্য কাজটা করা তাদের জন্য আরও বেশি সহজ হয়ে গেছে। দরজার পাশে ঢুকতেই রানা আসিফের কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। আড়ি পেতে শোনার চেষ্টা করছে আসিফ ঠিক কি কথা বলছে। তুলনা, ভাইটা আমার বড্ড কষ্ট পাচ্ছে গো, কিন্তু বাবার শেষ স্মৃতিটা যে আমি বিক্রি করতে পারবো না। ও হয়তো ভাবছে আমি সম্পত্তির লোভে এরকমটা করছি, কিন্তু সেরকম কিছু না। এদিকে বেচারা চাকরিও চলে গেছে। আমি বললাম আমার সঙ্গে থাকতে, বোর কথায় তাও শুনল না। আচ্ছা, কি করবে এখন ভেবে দেখলে কিছু? আচ্ছা শোনো, ও তো আমার কাছ থেকে টাকা নেবে না, আমি বরং কালকে আমার জমানো 1,00,000 টাকা থেকে অজ্ঞাত নামে ওর কাছে টাকা পাঠাবো। আমার টাকা তো নিতে ওর আপত্তি, কিন্তু অজ্ঞাত নামের টাকা তো নিতে তার কোনো অসুবিধা হবে না। এই টাকাগুলো দিয়ে ও বরং কয়েক মাস চলতে পারবে, ততদিন একটা না একটা চাকরি জোগাড় হয়ে যাবে, দেখো। হ্যাঁ, তা করে দেখো কালকে। ভাইয়ের কথা শুনে অনুতপ্ত হয়ে কেঁদে দিল রানা। কাঁদতে কাঁদতে ভাইয়ের পা জড়িয়ে ধরে বসে আছে। এ কি, এত রাতে তোরা আমার রুমে কি করছিস? অপরাধ করতে এসেছিলাম ভাইয়া, এখন অনুতপ্ত হয়েছি। আমার কোনো সম্পত্তি লাগবে না ভাইয়া। ঋতুর কথা এতদিন অন্ধ ছিলাম আমি। আমি তোমার সঙ্গে মিলে কাজ করব। বাবার দেওয়ার শেষ স্মৃতিটা আমি কিছুদিন নষ্ট করব না। আমার কোনো সম্পত্তির ভাগ লাগবে না ভাইয়া।
দেখুর পাগল, এর জন্য কাঁদতে হয় নাকি? তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটা আমার জন্য বড় ব্যাপার। এই বলে আসিফ তার ছোট ভাইকে জড়িয়ে ধরে নিল হাসি মুখে। বুঝি না ভাবি, তোমার কি সমস্যা? কারণ ছাড়া আমার সাথে লেগে থাকো। কি ক্ষতি করেছি আমি তোমার? সবসময় ওত পেতে থাকো, কি করে আমাকে কথা শোনাবে? খামাকে ঝামেলা করো না, মন মেজাজ ভালো নেই, তোমার সাথে কথা বলার মুড়ে নেই আমি। হ্যাঁ, এখন থাকবে না, যখন আবার ভাইয়া আসবে তার সামনে ভালো সাজার নাটক করে থাকবে। তুমি বাপু পারোও বটে, কত রং ঢং যে দেখবো তোমার। আমি বলে রাখলাম, আমার সাথে লাগতে এলে চুল একটাও আস্ত থাকবে না তোমার, তাই ভেবে চিনতে এসো। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে ইচ্ছে হচ্ছে বুঝি? তোমার সে আসে ঘুরে বালি, চুপচাপ নিজের রুমে বসো, আমাকে জ্বালাতে আসো না। আমার বইয়েই গেছে। আমার ভালো লাগছে না মিষ্টি, জ্বালিও না। তোমার কোন বাড়াবাতে চাই দিয়েছি আমি? সকাল সকাল শুরু করেছো, কোথায় দাওনি তা বলো। আমার ভাইটাকে বশ করে রেখেছো, সামান্য বিষয়ে ঝামেলা করছো, এরপরও বলো কোন ভাড়াবাতে চাই দিয়েছো? ছোটলোক পরিবার থেকে মেয়ে আনার কুফল এটা। মুখ সামাল দাও, ছোটলোক পরিবার মানে কি? তোমরা বড় পরিবার হয়ে কোন রাজ্য উদ্ধার করে ফেলেছো শুনি? উঠতে বসতে আমাদের থেকে জঘন্য আচার আচরণ তোমাদের। আগে জানলে এই বাসার বউ হয়ে আসতাম না। আসতে না? কে আসতে বলেছিল? তোমরা নাইলে আমরা বেঁচেই যেতাম। এখনও তো পারো চলে যেতে, মুন্ডু চিবিয়ে খাচ্ছ কেন? মিষ্টি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাইয়ের বউ, কথাবার্তা সাবধানে বলো। মিষ্টি ভেঙচি কাটল, ছায়া হাতে থাকা বাসনপত্রগুলো শব্দ করে একে একে রাখল। সে শব্দে বিরক্ত হয়ে রুমে থাকতে না পেরে বেরিয়ে এলো ছায়ার দেবর সোয়াদ। কি হয়েছে, বাসায় গিয়ে থাকতে দেবে না নাকি? আল্লাহর ফজর ওয়াক্তেও তোমাদের ননদ ভাবের ক্যাচাল শুরু হয়ে গিয়েছে। এটা একটা ভদ্রলোকের বাসা, রোজ রোজ চিল্লাফাল্লা করে আশেপাশের মানুষকে কি জানাতে চাও তোমরা? সাধারণ কমন সেন্স নেই তোমার? এত শব্দ কেন করছো? অফিসের একটা প্রজেক্টের ফাইল রেডি করছিলাম, তোমাদের কারণে আজ সেটা সম্পন্ন করতে পারবো না বলে মনে হচ্ছে। বেদে বাড়ি বানিয়ে ফেলেছে, বাসাকে আর বাসা মনে হয় না, বস্তির গোড়াও মনে হয়। মিষ্টি না হয় ছোট, তুমিও কি তাই? তোমার তো উচিত সিচুয়েশন বোঝা, আর তুমি ওর সাথে জোড়া বেঁধে ঝগড়া করো। বস্তির মেয়ে ঘরে তুললে কি আর মনে হবে ছোট ভাইয়া? আমার ভাইয়ের সংসারে করতে হয়েছে না, তা ফলাতে হবে তো। হ্যাঁ, সবাই পারবে আমার সাথে, আমি উড়ে এসে জুড়ে বসেছি না। নিজের মনের দোষ দেখেও না দেখার ভান করবে। যত দোষ নন্দ ঘোষ, আমি হলাম সেই নন্দ ঘোষ। কোনো দোষ না করেও সব দোষ আমার। ফিরুক রাজশাহী থেকে, থাকবো না তার বাড়ি, করবো না তার সংসার। ছায়া আঁচলে মুখ গুছে চলে গেল। মিষ্টি মুখ টিপে হেসে উঠল। তা দেখে সোয়াদ ধমক দিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস তুই, এত উড়িস না, পাখা কেটে ফেলবো। সংসারে টুকটাক ঝামেলা হবে, এর জন্য সেগুলো টেনে হিচড়ে বড় করার কি দরকার? নিজেদের ঝামেলা নিজেরা মেটালেই সমাধান হয়ে যায়, তা না করে পূর্বের ঝামেলা রেশ ধরে আবার ঝামেলা করছিস। একদম ঠিক করেছি, গতকাল রাতে শুধু শুধু আমাকে কথা শোনালো, ছাড়ো দিতে বলছে। আমি সুন্দর করে বললাম একটু পর দিচ্ছি ভাবি। ওমা, অমনি এক গাতে কথা শুনিয়ে দিল। আমিও সকাল সকাল এমন করলাম। সোয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। ননদভাবের ক্যাচাল শেষ হবার নয়, নিজেদের মধ্যে রেশারেশি লেগে রয়েছে। সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়ে ছোট ভাইয়ের রুমে প্রবেশ করল মিষ্টি। ভাইকে 1 কাপ চা দিয়ে খাটের কোনায় আরাম করে বসল। ভাবিকে দিয়েছিস? কি দিব? কি দিবি মানে? আমরা যা খাচ্ছি তাই দিবি? পারবো না, নিজেটা নিজে বানিয়ে খাক, আমার কোনো ঠেকা পড়েনি। আমার সাথে ঝামেলা করবে, আবার আমার হাতের বানানো চা খাবে? এ তো হবে না। আমার হাতের কিছু খেতে হলে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, আমার মন মতো হতে হবে। তোমার ভাবি সেরকম না, এর জন্য তার সাথে কোনো খাতির নেই আমার। কিসের এত চাপা দ্বন্দ্ব তোদের মাঝে বলবি? তোদের দেখলে একজন একজনের চিরশত্রু বলে মনে হয়। সারা জীবন কি বাপের বাড়িতে থাকবে? শ্বশুর বাড়ি যাবি না? তো ননদ যদি তোর সাথে এমন করে তখন কি করবি? চুলের মুঠি ধরে ঘুনি মারব। আমার সাথে লাগতে আসার ফল ভালো হবে না। তাহলে তোকেও চুলের মুঠি ধরে ঘুনি মারুক। শোন মিষ্টি, বাড়িতে তোরা মহিলা মানুষ 2 জন, তোদের নিজেদের মিলেমিশে থাকতে হবে। এত রেশারেশির প্রয়োজন নেই। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখতে পারিস না। ধর হঠাৎ করে 2 জনের মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যাস, তাহলে আরেকজনের খবরও পাবি না। কেউ তো রুম থেকেও বের হোস না। শেষ কবে তোরা ভালো করে কথা বলেছিস তাও আমি ভুলে গিয়েছি। এক ভাবির সাথে এই অবস্থা, আমার বইলে যে কি করবি আল্লাহ মালুম। যখনই চাই সব ভুলে ভালো ব্যবহার করব, তখনই কোনো না কোনো ঝামেলা পাকায়। দোষ আমার একার নয়, এক হাতে তালি বাজে না ভাইয়া। যে কথাগুলো আমাকে বললে সেগুলো ভাবিকেও বলতে যাও, দেখবে 4টা নাচন দিয়ে তোমাকে কি কথা শোনাই। অতএব বৃথা বাক্য ব্যয় করো না, যেভাবে চলছে চলতে দাও। এভাবে চলতে পারে না, তোরা একে অপরের সাথে চলিস না। কে কার ক্ষতি করতে পারবে, কথা শোনাতে পারবে, সে প্রতিযোগিতা করিস। একটাবার কি প্রতিশোধ ছাড়া ভালোবাসার কথা চিন্তা করেছিস? এই যে এখন যদি চা নিয়ে তার কাছে যেতে, সে চা খেত না ঠিকই, কিন্তু সে ভাবত হঠাৎ ভালো ব্যবহার কেন, ভাবতে বাধ্য হতো। পরে কয়েকদিন তার কাজের বদলে ভালো ব্যবহার করলে একসময় সে নিজ থেকে লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। তাকে লজ্জা পেতে বাধ্য কর। তুই সেটা না করে প্রতিশোধের নেশায় মেতেছিস। কিন্তু আমি? কোনো কিন্তু নয়। অন্যকে ঠিক করার আগে নিজেকে বদলাতে হয়, তোকেও তাই করতে হবে। তোর নিজেকেই ভাবির সাথে সম্পর্ক শক্ত করতে হবে, আর দ্বন্দ্ব ঝগড়াঝাটি নয়। এবার ভালো কিছু হোক, পরিবর্তনটা না হয় শুরু হোক নিজেকে দিয়ে। সোয়াদের কথা মিষ্টির মনে প্রভাব ফেলল। কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবতে লাগলো,
আসলেই তো, সে এতদিন কি করেছে? সোয়াদ বোনের দিকে তাকাতে তাকাতে ধীরে সুস্থে ঠান্ডা চায়ে চুমুক দিল। 4 দিন পর জুনায়েদ রাজশাহী থেকে বাসায় ফিরে দেখল ছায়া ধুম মেরে খাটে বসে আছে। ওয়াশরুম থেকে ফিরে এসে স্ত্রীর পাশে বসল। মন খারাপ ছায়া? আমার মন খারাপে তোমার কি আসে যায়? আমার কথা কি কারো মনে পড়ে? দেবননদের সাথে কেমন আছি তার খবর নেওয়ার দরকারই তো কারো নেই। কি চাতা বলো? কাজের জন্য রাজশাহী যেতে হয়েছে। আমার ভাই বোন এতটা খারাপ নয় যে তাদের ভাবিকে অসম্মান করবে। হ্যাঁ, সম্মান দিয়ে ভরিয়ে ফেলেছে। এমনভাবে কথা বলছো কেন ছায়া? যা দেখি, আমার সামনে বসে ঢং করো না, মন মেজাজ খারাপ আছে। যাও গিয়ে ভাই বোনদের সাথে কলা করো, আমি এখন সে মুড়ে নেই। বইয়ের তিরিক্ষি মেজাজি স্বর শুনে দাঁড়ালো না জুনায়েদ। ধীর পায়ে ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। আসবো? আরে ভাইয়া তুমি, এসো এসো। অনুমতি নিতে হয় নাকি আবার? তোমার বাসা যখন খুশি আসবে, অনুমতির কি দরকার? ফর্মালিটি পূরণ করলাম। ভাইয়ের রুমে আসার জন্য ফর্মালিটি পূরণ করার প্রয়োজন নেই। বসো, দাঁড়িয়ে থেকো না। তোকে যা করতে বলেছিলাম করেছিলি? কি? ও যে তোর ভাবিকে আর মিষ্টিকে একটু বুঝতে বলে গিয়েছিলাম। কি মনে হয়? পরিবেশ ঠান্ডা, দেখে মনে হচ্ছে কাজ হয়ে গেছে। কাজ হয়েছে মানে? আলবাত হয়েছে। মিষ্টির ব্রেন ওয়াশ করেছি সুন্দর করে। এখন সে আর ভাবির সাথে লাগতে যায় না। কয়েকদিন ধরে মিষ্টির চুপ দেখে ভাবির মন খারাপ। মন খারাপ কেন? আরে বোঝো না কেন? ভাবি আগে ছুতো খুঁজতো কারণ না করেন মিষ্টির সাথে লাগার, কিন্তু মিষ্টি দুদিন ধরে আমার কথা শুনে তা হতে দিচ্ছে না। এর জন্য ভাবির মন খারাপ। ঝগড়া করতে পারছে না তো মন ভালো থাকবে কি করে? ও আচ্ছা, এর জন্য ছায়ার মন ভালো নয়। আমিও বলি, জ্বলন্ত দাবানল আজ হঠাৎ ঠান্ডা কেন? তোকে আমার আরও আগে নিয়ে আসা উচিত ছিল, তাহলেই সমস্যার সমাধান হয়ে যেত। চিন্তা করো না, তোমার সমস্যা পুরোপুরি সমাধান না করে আমিও ফিরছি না। বিকেলবেলা 2 কাপ চা নিয়ে ভাবির রুমে হাজির হলো মিষ্টি। 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, না ধরো, এটা তোমার জন্য। স্বপ্ন দেখছি না তো? মোটেও না। হঠাৎ কি মনে করে? মন চাইলো তোমার সাথে বসে চা খাওয়ার, তাই। চা খায় কি করে? আমি তো জানি পান করে। ওই একই, এত শুদ্ধ করে বলতে পারবো না। ছায়া চায়ের কাপ হাতে নিল। মিষ্টি এদিক ওদিক তাকিয়ে হাঁসফাঁস করছে। সেটা লক্ষ্য করে ছায়া বলল, কিছু বলবে? কিভাবে বলবো বুঝতে পারছি না, তবু বলতে হবে। পুরোনো দিনের কথা মনে রেখো না। আমিও তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, সামান্য কারণে ঝামেলা করেছি। এর জন্য আমি লজ্জিত। আমরা সব ভুলে ননদ ভাবির ভালো সম্পর্ক তৈরি করতে পারি না? কেন নয়? তুমি নিজের ভুল বুঝতে পেরে আমার চোখ খুলে দিয়েছ। ঝামেলা আমিও কম করিনি, আমাকেও মাফ করে দিও। তুমি আমার বড়, মাফ আমার চাওয়ার কথা। তুমি আমাকে ছোট করো না। দুজনে একসাথে হেসে একে অপরকে জড়িয়ে ধরল। অবশেষে ননদ ভাবে রেষারেষির অবসান ঘটেছে। পরদিন সকালে ছায়া ও মিষ্টিকে দেখা গেল একসাথে রান্নাঘরে কাজ করতে। কেউ কারোর সাথে কথা বলছে না, কিন্তু একে অপরকে সাহায্য করছে। আড়াল থেকে তা দেখে হাঁপ ছাড়ল জুনায়েদ। তুই বাঁচিয়েছিস ভাই। ননদ ভাবি অবশেষে শান্ত হয়েছে। নিত্যদিন এদের ঝামেলায় আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। একটু অপেক্ষা করো, এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই দুজনের সম্পর্ক ভালো হয়ে যাবে। তাই যেন হয়। ফিসফিস কথার শব্দ পেয়ে কপাল কুঁচকে ছায়া ও মিষ্টি দুজনে পেছনে তাকালো। জুনায়েদ সোয়াদ এর আগে নিজেকে আড়াল করে নিয়েছে। সেটা বুঝতে পেরে ছায়া মিষ্টি একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে উঠল। মাঝে মাঝে সমঝোতার মাধ্যমেও সমস্যার সমাধান করা যায়। উচিত শিক্ষা কিংবা প্রতিশোধের প্রয়োজন হয় না। আমরা যদি একে অপরকে ছাড় দিয়ে চলি, তাহলে সম্পর্কগুলো সুন্দর হবে।